হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে এআই ভিত্তিক ডিজিজ ডিসকাশন ফ্রম দ্য পয়েন্ট অফ সার্জারি। সার্জারিতে দরকার হয় খুব কমন কিছু ডিজিজ নিয়ে যে আমাদের আলোচনা করার জন্য আমি যে প্লেলিস্ট স্টার্ট করেছি। আজকে তার প্রথম ভিডিও। আজকে আমি আলোচনা করব পিত্তথলি পাথর সংক্রান্ত জটিলতা। এই যে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা শুনেন আর কি, যে আমার পিত্তথলিতে পাথর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমাকে অপারেশন করতে বলেছে। আবার একদল লোক বলে আমার অনেক দিন হলেই পিত্তথলিতে পাথর আছে, আমি জানি, কিন্তু আমি কোনো অপারেশন করিনি, বাট আমি তো ভালোই আছি। তো ডাক্তাররা আজকাল খুব আপনাদের অপারেশন করতে বলে, তাদের তো ভালো ইনকাম হবে। আপনারা গেলেই ডাক্তারের ভিজিট, ডাক্তারের সার্জারি প্লাস ইন টোটাল অনেক টাকার ব্যাপার। তার মধ্যে যারা রাজধানীতে থাকেন তাদের একটা গল ব্লাডার সার্জারি করলে প্রায় 70 থেকে 80 হাজার, কারো কারো 1 লাখ, 1,20,000, 25-30 এইরকম খরচ হয় হসপিটাল ভেদে। তো আমার কোয়েশ্চেন হলো, সেটা আসলে কি গল ব্লাডারে যে পাথর সেটা কতটা ঝুঁকিপূর্ণ, বা এই সংক্রান্ত কতটা আপনাদের জানা দরকার বা সচেতনতা দরকার, বা আপনি আসলে কি করবেন, কিভাবে ডিসিশন নেবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। জি, আমি ডক্টর আসিফ, আমি পেশায় একজন সার্জন। আমার উদ্দেশ্য শুধু মানুষের সেবা দেওয়া বা টাকা ইনকাম করা না, সচেতনতা বৃদ্ধি করাটাও হলো আমার একটা কাজ। সো আসুন আমরা শুরু করি। আপনি আমার সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হলো এআই, দ্যাট মিন্স গুগলের একটা সার্ভিস, যেটা জেমিনাই। এখানে আমরা এই ডিজিজটা বলবো, দ্যাট ইজ গলস্টোন ডিজিজ। পিত্তথলিকে যেটা বলে গলস্টোন ডিজিজ। ওকে, পিত্তথলিতে মানেই হলো গলস্টোন। এখানে পাথর হওয়াকে বলা হয় গলস্টোন ডিজিজ, বা মেডিকেল টার্মে এটাকে বলা হয়, ডিজিজ বানানটা ভুল হলো, দুঃখিত, ওনারা ঠিক করে নেবেন। সো এখানে আপনারা দেখেন, আমি যদি এখানে একটু দেখাই, এটা হলো পিত্তথলি, যেটা আমাদের লিভারের সাথে, এই যে এটা আমাদের লিভার মানে যকৃৎ, এই লিভারের সাথে একটা ছোট্ট গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় পিত্তথলি বাংলা ভাষায়। এখানে অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে একটা কমন রোগ হলো গল ব্লাডারে পাথর। এখন গল ব্লাডারে পাথর মানে গল ব্লাডারে পাথর কোথা থেকে এলো? সো আমাদের নর্মালি তো গল ব্লাডারের ভিতরে পাথর থাকার কথা না, কিন্তু এখানে পাথরটা হয়েছে, কিভাবে হলো সেটা। তাহলে এটা শুরুতেই জানতে হবে যে গল ব্লাডারের আসলে কাজ কি। আমাদের যকৃতের ভিতরে বা লিভারের ভিতরে যে রস তৈরি হয়, এটাকে পিত্ত রস বলি আমরা। পিত্ত রসটি সরাসরি আমাদের খাদ্যনালীতে যায় না, কিছু যায়, আর তার একটা বড় অংশ এই গল ব্লাডার বা পিত্তথলিতে জমা থাকে, এবং সেখানে স্টোর হাউস হিসেবে কাজ করে। মানে এখানে জমা থাকে যখন আমরা অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই, বা মিষ্টি জাতীয় বা দুধ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার যখন আমরা খাই, বা হেভি ডায়েট যখন বলি আমরা, তখন একটা হিউজ অ্যামাউন্ট বা অনেক বেশি পরিমাণে পিত্তরস ক্ষরণ হয়, যেটা আমাদের দরকার। এখন কোনো মানুষ যদি, তার লাইফস্টাইলটা যদি এমন হয় যে সে বসে থাকে, তার খুব বেশি শারীরিক পরিশ্রম হয় না, তার অফিস ওয়ার্ক বা সে যে কাজ করে সেটাও খুব বেশি শারীরিক পরিশ্রমের না। 2 নাম্বার হলো, আজকাল আমরা দেখতে পাই যে সমাজে প্রচুর ফাস্টফুডের দোকান, যেখানে অনেক মধ্যবয়সী, ইয়াং থেকে মধ্যবয়সী, কখনো বয়স্ক, অনেকেই কিন্তু তারা ফাস্টফুড খাচ্ছে। তারা ফাস্টফুড খায়, তারা প্রসেসড ফুড খাচ্ছে। এগুলোতে প্রচুর পরিমাণ আনস্যাচুরেটেড কার্বোহাইড্রেট প্লাস স্যাচুরেটেড ফ্যাট, কার্বোহাইড্রেটও না, ফ্যাট, এগুলো থাকে, যা কি করে গল ব্লাডারের যে কনসেন্ট্রেশন, বাইলের কনসেন্ট্রেশন, বাইলের ভিতরে মানে পিত্তরসের ভিতরে কিছু কিছু জিনিসের কম্পোনেন্টগুলো থাকে, যেমন কোলেস্ট্রল থাকে, বাইল অ্যাসিড বলি আমরা,
তারপরে বাইল সল্ট এক ধরনের লবণ, এগুলো থাকে, এগুলোর কিছু রেশিও আছে। এই রেশিওগুলো যদি কোনো কারণে অ্যাবনর্মাল হয়ে যায়, তখন কোনো একটা কম্পোনেন্ট বেড়ে যায় বা কমে যায়, ঠিক আছে? তাহলে বেড়ে বা কমে গেলে যে রোগটি হয় এটাই হলো স্টোন। প্রথমেই পাথর চলে আসে না, প্রথমে ওই পরিবেশটা তৈরি হয়। ওই যখন আপনি কন্টিনিউয়াসলি আপনি যদি মানে শারীরিক পরিশ্রম না করেন, আপনি যদি এই ধরনের আনহেলদি ফুড ইনটেক করতে থাকেন, তখন ওই কনসেন্ট্রেশনগুলো ব্রেক হয়। আলটিমেটলি ওইখানে এক ধরনের ময়লা জমে। আমরা বলি যে পিত্তের ভিতরে আপনার ময়লা জমছে, বিলিয়ারি স্লাজ যেটাকে বলি। এই স্লাজটা থাকে থাকে থাকে, তারপরে এর ভিতরে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, এক সময় সেখান থেকে পাথর তৈরি হয়। তো পাথর অনেক রকম আছে, সরাসরি সলিড স্টোন হইতে পারে, আবার আস্তে আস্তে একটা গুঁড়া গুঁড়া এক ধরনের সাবস্টেন্স আছে যেগুলো শক্ত হয়ে একসময় ছোট ছোট স্টোন তৈরি হয়। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্টোন হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই ধরনের সমস্যায় একদল লোক আছে যারা বুঝতে পারে যে তাদের স্টোন হয়েছে, মানে তাদের কিছু সিমটম থাকে, তাদের কিছু সমস্যা থাকে, তারা কিছু ফিল করে শারীরিক সমস্যা। আর কিছু মানুষ আছে যারা জানেই না যে তাদের স্টোন হয়েছে, যেটাকে আমরা বলি সাইলেন্ট গলস্টোন। এখানে আপনারা দেখেন, মেনি পিপল উইথ দ্য গলস্টোন হ্যাভ নো সিমটমস, তাদের কোনো সিমটম থাকে না, তাদেরকে সাইলেন্ট স্টোন বলে। আর এখানে যাদের সিমটম থাকে তাদের কি কি হয়, তাদের আমরা এখানে বলছি যে ব্যথা। হ্যাঁ, আমরা চেম্বার প্র্যাকটিসে দেখি যে কিছু মানুষ আসে, তারা বলে যে আমার উপর পেটে ব্যথা হয়, অ্যাবডোমেন যেটা আছে তার উপরের দিকে আপনার ব্যথা হয়, এবং বুকের ঠিক নিচে মাঝামাঝি এখানে হতে পারে, তারপরে একটু ডান দিকে পাঁজরের হাড়ের ঠিক নিচে ওই জায়গাটা ব্যথা করে। আবার অনেকে বলে যে আমার এই ব্যথাটা করে ঠিক খাবার পরে, তার মানে যখন আমি একটা প্রসেসড ফুড খাইলাম, ফ্যাটি ডায়েট নিলাম, মানে যেখানে তেল চর্বিযুক্ত খাবারের পরিমাণ অনেক বেশি, সেটা হতে পারে দুধ জাতীয় খাবার, হতে চিনি জাতীয় খাবার, অথবা কোনো যেটা আমরা বলি আমাদের দেশে হেভি ডায়েট, হেভি মিল। আমরা কোথাও দাওয়াত খেতে গেলাম, বা আমরা কোথাও পেট ভরে খেলাম অনেক জিনিস, ঠিক আছে, দাওয়াত খেলাম, বিয়ে খেলাম, এই ধরনের অনুষ্ঠানে যদি যাই খাই, তাহলে সেখানে প্রচুর ক্যালোরি, প্রচুর ফ্যাটি ফুড ওখানে থাকে। এগুলো খাইলেই দেখা যায় তার পরবর্তীতে ঘন্টা দুয়েকের মধ্যে তার খুব পেটে সমস্যা হয়, সে আরাম পায় না, বলে যে আমার কখনো কখনো বদহজম হয়, কখনো কখনো আমার পেটটা ফুলে থাকে, এরকম কমপ্লেন করে, কারো কারো বমি হয়। এছাড়া সাথে সাথে আর কি কি হতে পারে? হ্যাঁ, তবে এখন স্টোন বা পাথর হওয়ার পাশাপাশি কখনো কখনো গল ব্লাডারে ইনফেকশন থাকে, মানে গল ব্লাডার সংক্রমণ হয় ওইখানে, এটাকে বলা হয় আমার সেকেন্ডারি ইনফেকশন। যখন একটা স্টোন থাকে সেখান থেকে পরবর্তীতে কোলিসিস্টাইটিস বলি আমরা, মানে পিত্তথলিতে ইনফেকশন হইতে পারে। এখন পিত্তথলিতে ইনফেকশন হইলে সেক্ষেত্রে আমরা ইনফেকশনের কিছু সাইন আছে, যেমন তার ব্যথা হবে, তার জ্বর আসবে, এবং সে মানে বমি করবে, কারো কারো পাতলা পায়খানা হইতে পারে। তো এই ধরনের সমস্যা নিয়ে রুগীরা ডিল করে। এখন আমরা দেখেছি কোনো কোনো মানুষ তারা এটাকে সিরিয়াসলি নেয়, তখন ডাক্তারের কাছে আসে এবং ডাক্তার পরবর্তী ব্যবস্থা নেয়। কিন্তু কিছু মানুষ আছে যারা পিপিআই খায়, দ্যাট মিন্স আমরা গ্যাসের ওষুধ যেটা বলি, প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা সাধারণত এই যে বাজারে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের পাওয়া যায়, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেন্সোপ্রাজল, এই জিনিসগুলো পাওয়া যায়। ওনারা অনেকেই পেটে ব্যথা বা হইলেই ওই ফার্মেসির দোকান প্লাস হলো ওই বন্ধু বলে যে এরকম তো পেট ফোলে সবারই, আপনার একটা গ্যাসের ওষুধ খেয়ে নেন। তো এভাবে তারা কিন্তু খেয়ে নেয়। ফলশ্রুতিতে দেখা যায় যে পিপিআই খেলে কি হয়, গলব্লাডারের কন্ট্রাকশনটা একটু কম হয়ে যায়, তখন গ্যাস্ট্রিক ইমটিং বেড়ে যায়, দেখা গেল মানে অল্প সময়ের জন্য পেশেন্ট ইমপ্রুভ করে, তার কোনো ব্যথা থাকে না। ফলে এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো কোনো মানুষ না জেনেই গলস্টোনকে বিয়ার করতেছে, মাঝে মাঝে তাদের পেইন হয়, কিন্তু এরা একটা পর্যায়ে চরম ব্যথা, চরম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যে না ডাক্তার সাহেব আর কোনোভাবেই হচ্ছে না, এটা কিছু একটা করেন। তখন আমরা সাসপেক্ট করি আপনার কতদিন হলো এই মানে
অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বা আপনার পেট ফোলা, তখন বলে আমার 2 বছর 3 বছর ধরে এই সমস্যা। আবার বলে যে না আমার খুব রিসেন্ট কিছুদিন হলো সমস্যা হয়েছে, কিন্তু এটা খুব অসহ্য হয়ে যাচ্ছে। তখন আমরা ধরে নেই যে ওনার পেপটিক আলসার ডিজিজ, যেটা আমরা প্রথমেই চিন্তা করব। তারপরে কি চিন্তা করব, যে দ্য পেশেন্ট মাইট হ্যাভ গলস্টোন ডিজিজ আর কোলিসিস্টাইটিস থাকতে পারে। আমরা এটাকে এক্সক্লুড করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যেমন খুব কমন পরীক্ষা যেটি করা হয়, যেমন আলট্রাসোনোগ্রাম। এটা আমরা আপনারা সবাই জানেন, খুবই সিম্পল একটা টেস্ট, যেখানে কোনো রেডিয়েশন ইউজ হয় না। এটা আমরা পেটের ভিতরে প্রোব দিয়ে আমরা ভিতরে দেখতে পারি সরাসরি। তো ইউএসজি বা আলট্রাসোনোগ্রাম হলো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডিটেক্টিং গলব্লাডার। তাহলে এটা তো গেলই। আপনারা এখানে দেখেন একটা ছবি আমি আপনাকে দিয়েছি, যে গল ব্লাডারটা এখানে আছে, কিন্তু এটা একটা নালীর সাথে যুক্ত করা আছে। এটাকে বলা হয় পিত্ত নালী। এটা হলো পিত্তথলি, এটা হলো পিত্ত নালী। তো এখন এই পিত্ত নালীটা খুবই জরুরি। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা এই যে লিভারের যে পিত্তরসটা তৈরি হয়, এই পিত্তরসটা গল ব্লাডারে জমা থাকে এবং দরকারে হইলে এটা পিত্ত নালী দিয়ে আমাদের খাদ্য নালীতে প্রবেশ করে। কিন্তু এখানে আপনার জিনিস দেখেন, একটা ছোট স্টোন এখানে আটকায় গেছে। এই ছবিটা দেওয়ার পেছনে কারণ হলো আপনাদেরকে জানানো যে পিত্তথলিতে পাথর থাকলে, ধরেন আপনি জানেন পিত্তথলিতে পাথর আছে, আপনার সবসময় একটা ভয় থাকবে বা থাকা উচিত যে আমার এই পাথরগুলো যদি বড় না হয়, ছোট ছোট পাথর হয়, দেখা গেল এই পাথরটা স্লিপ করে এই পিত্তনালীতে যে আটকায় যেতে পারে। পিত্তনালীতে যদি আটকায় যায় তাহলে দুইটা সমস্যা হবে। একটা আছে আপনার এই যে এখানে পিত্তনালীতে ইনফেকশন, কোলাঞ্জাইটিস, এবং পরবর্তীতে জন্ডিস হবে। আর 2 নাম্বার কি, আপনার এই যে পিত্তনালীর সাথে আরও একটি নালী যুক্ত হয়েছে, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ডাক্ট, মানে এই যে অগ্নাশয় বলি আমরা, পাতার মতো একটা অর্গান, এইটাও আলটিমেটলি এইখানে এসে পিত্তনালীর সাথে যুক্ত হয়েছে। ফলশ্রুতিতে কি হয়, এখানে যদি বন্ধ থাকে তাহলে আলটিমেটলি এই যে অর্গান, এই অর্গানের যে একটা রস, যেটা হলো অগ্নাশয়ের যে রস, এটাও দ্বিতীয় এই আপনার হলো পিত্তনালী, খাদ্যনালীতে প্রবেশ করতে পারছে না। ফলে আলটিমেটলি এখানেও ফুলে যাবে এবং এটাও ইনফেকশন হবে লাস্টে, ইনফ্লামেশন, ইনফেকশন। এটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। প্যানক্রিয়াটাইটিস খুবই জটিল একটা রোগ। এটা অনেক সময় ডায়াগনোসিস করা খুব কষ্ট, কিন্তু আমরা ধরে নেই যে গল ব্লাডারের পাথর থেকেই ইনফেকশনটা হয়েছে। এটা একটা কারণ, যে গলস্টোন মানে পিত্তথলির পাথর একটা কারণ, যেটা পরবর্তীতে প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তো এবং পরবর্তীতে চরম ব্যথা, চরম জ্বর এবং সাথে সাথে জন্ডিস, এই সমস্যাগুলো আসতে পারে। তো আমাদের যদি আমি জানি আমার গলস্টোন ডিজিজ হয়েছে বা আমার পিত্তথলিতে পাথর আছে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে ফেলে দেওয়াই হলো বেস্ট। আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড এইটাই প্র্যাকটিস করা হয় যে গল ব্লাডারে যদি পাথর হয় তাহলে পুরো গল ব্লাডারটাকে কেটে ফেলে দেওয়া হয় উইথ স্টোন। তো এই ধরনের মানে ভাবার কোনো কারণ নেই যে গল ব্লাডার কেটে ভিতর থেকে পাথর বের করে আবার গল ব্লাডারকে সেলাই করে দিলাম। এই ধরনের কোনো সম্ভাবনা নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় আর একটা ব্যাপার, সেটা হলো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনারা জানেন যে গল ব্লাডারে পাথর থাকলে সেখান থেকে ইনফেকশন হয়। সো আপনাকে যদি কেউ বলে থাকে যে ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক শুধু খান, এটা সেরে যাবে, বা পাথর অনেক সময় গলে যাবে, এ কথাটাও একটা মানে ফ্রড বা বোগাস ব্যাপার। কারণ পাথর তো বের হওয়ার কোনো রাস্তা নাই, বা পাথর গলানোর কোনো অপশন নাই। পাথর যদি একবার হয়ে যায় তাহলে ওটা গলবে না। তবে এখানে একটা কথা আছে, কিছু মেডিসিন আছে যেমন আর্সোকল নামে বা আর্সো ডিঅক্সিকোলিক অ্যাসিড নামে কিছু
পাওয়া যায়, আপনার কিছু ওষুধ আছে, সেগুলো আমরা কি করি, একটু আমরা দিই। কারণ কারো কারো দেখা গেলো ইনফেকশন কিন্তু স্টোনটা এখনো হয়নি, বিলিয়ারি স্লাজ অবস্থায় আছে, মানে স্টোনটা হবে, ওই রকম ময়লা জমে আছে, গলব্লাডারের ভিতরে ময়লা জমে থাকে, বা পিত্তরসের নিচে কিছু ময়লা জমা হয়, সেখান থেকে স্টোন হয়। আমরা যদি এরকম স্টেজে একটা রুগী আসে, তাহলে সেক্ষেত্রে তার কোনো কমপ্লেন নেই, তার কোনো ব্যথা হয় নাই, কিছু হয় নাই, অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসড, আমরা একটা আলট্রাসোনোগ্রাম এমনি করতে গেলাম, যে দেখি যে হ্যাঁ বাইলের পিত্তথলির ভিতরে একটা ছোট কিছু দেখি আছে, কিছু ময়লা জমে আছে। সেক্ষেত্রে আমরা এই ময়লাটাকে এক্সট্র্যাক্ট করার জন্য, ময়লাটা যেন ওয়াশ আউট হয়ে যায়, এই জন্য আমরা চাইলে 800 ডিঅক্সিকুলিক অ্যাসিড সেটা 3 মাস থেকে 6 মাস আমরা পেশেন্টকে দিতে পারি। তাহলে কি হবে, ওই ময়লাটা ধীরে ধীরে ওখান থেকে বের হয়ে যাবে। এটা গবেষণায় এখনও আছে, এখনও এটাকে এস্টাবলিশ করা হয় নাই, কিন্তু আমরা মনে করি হ্যাঁ মেবি এটা সঠিক। আচ্ছা, যদি আপনি অপারেশন না করেন আর তাহলে কি কি হতে পারে? একটা আছে আপনাকে যেখানে দেখালাম, যে স্টোনটা স্লিপ করে বাইল ডাক্টে চলে যেতে পারে, এটা হলো একটা বড় সমস্যা। 2 নাম্বার সমস্যা কি হতে পারে? ইনফেকশন, গল ব্লাডার ইনফেকশন, এটা খুবই রিপিটেডলি হয়। যার একবার ইনফেকশন হয়, তার যদি বারবার হয়, তাহলে অবশ্যই আমাদেরকে অপারেশন করে ফেলতে হবে। আচ্ছা, এখন আর কিভাবে? এবং মেডিকেশন, যেটা অ্যান্টিবায়োটিক আমরা বলি, এবং লাইফস্টাইল মডিফিকেশন, আপনাকে চলাফেরার মধ্যে থাকতে হবে, সিডেন্টারি লাইফস্টাইল করা যাবে না। এবং এখানে আরেকটা আছে, ইন কেস অফ ফিমেল, যারা মহিলা আছেন যাদের এটা হয়, তাদের কিন্তু খুব কমন গল ব্লাডার ইনফেকশন। কেন না? কারণ তাদের প্রেগনেন্সি হয়। প্রেগনেন্সি মানে যখন একটা বাচ্চা পেটে থাকে, তখন কি হয়, গল ব্লাডারের যে মুভমেন্ট বা কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এই জিনিসটা কম হয়, স্লথ অবস্থায় থাকে। এবং প্রেগনেন্সি অবস্থায় মানুষজন হাঁটাচলা কম করে, একটু ভয় পায় বা বাসায় থাকে। প্রেগনেন্ট মাদাররা একটু মুভমেন্ট কম করতে চায়। এবং যাদের মাল্টিপল টাইমস এরকম স্টেজ পার করে, মাল্টিপল প্রেগনেন্সি, তাদের কিন্তু কারো কারো পরবর্তীতে দেখা গেছে যে তাদের গলস্টোন হয়েছে। এটা খুবই মেকানিক্যাল প্রবলেম ডিউ টু ল্যাক অফ গল ব্লাডার কন্ট্রাকশন, মানে পিত্তথলিটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে নাই, এই জন্য এখানে ময়লা জমছে, ময়লা থেকে একটা সময় স্টোন হয়েছে। 2 নাম্বার হলো, কারো কারো দেখা যায় অনেক আগে অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, সে ওষুধ খাইছে, বারবার ইনফেকশন হয়েছে, ওষুধ খাইছে, পরবর্তীতে অপারেশনও করছিল, এখন পরবর্তী দেখা গেল তার 8 বছর 10 বছর পরে গল ব্লাডারে পাথর দেখা দিচ্ছে। আমরা এগুলোও পেয়েছি। হ্যাঁ, সো এটা বোঝার কোনো কারণ নেই যে আমার একবার অপারেশন হয়েছে, আমার হয়তো আর কিছু হবে না, এটা ভুল। এটা তার একটা উদাহরণ যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার পরেও কারো কারো ক্ষেত্রে গল ব্লাডারে পাথর দেখা যেতে পারে। এটা আমরা চেম্বার প্র্যাকটিসে দেখেছি। তো তাই গল ব্লাডারে পাথর যদি হয়, তাহলে এটাকে ফেলে দিতে হবে, এটাই হলো চিকিৎসা। এখন কিভাবে অপারেশন করা যায়? এখন আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, আপনার যদি ইকোনমিক্যালি আপনি সলভেন্ট হন, তাহলে আমাদের দেশে সরকারি হসপিটালগুলোতে কেটে এবং ফুটা করে উভয় পদ্ধতিতে অপারেশন করা হয়। একটা আছে যে আপনার যেহেতু আমাদের সরকারি সেক্টরে ল্যাপারোস্কোপি প্রসিডিওর, এটা হলো ফুটা করে সার্জারি, পেটের ভিতরে 3 থেকে 4টা ফুটা করা হবে, সেখান থেকে আমরা গলব্লাডারটা কেটে বের করে নিয়ে আসবো। এবং এটার কোনো কারণ নেই যে গলব্লাডার পেটের মধ্যে থেকে গেছে, স্টোনগুলো পাওয়া যায় নাই, এই ধরনের অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। তো আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে থেকে এটা অপারেশনই হলো এটার চিকিৎসা। আরেকটা আছে কেটে, যেটা কনভেনশনাল মেথড। অনেক আগে মানুষজন যেভাবে অপারেশন করতো, ইভেন এখনও কিছু কিছু ডিফিকাল্ট কোলিসিস্টেক্টমি বলি আমরা, যে ফুটা করে করা পসিবল না, ওখানে খুব র্যাপ হয়ে আছে, রুগীর খুব খারাপ অবস্থা, অপারেশনের দ্যাট ইজ অপারেশন উইন্ডো, যখন অপারেশন করতে হবে এই সময় পেশেন্ট আসে নাই, কিন্তু পরবর্তীতে ফোড়া হয়ে গিয়েছে বা সেখানে ডেড, দ্যাট মিনস গলব্লাডার পচে যাচ্ছে, এরকম যদি সমস্যা আমাদের ইমিডিয়েটলি অপারেশন করতে হয়, তখন দেখা যায় যে কখনো কখনো আমাদের কনভার্ট করা লাগতে পারে, যে ফুটা করে অপারেশন করার পরে দেখা যাচ্ছে না এটা কখনো পসিবল না, এটা আরও ডিজাস্টার হবে। ইন দ্যাট কেস কখনো কখনো আমরা ওপেন করে থাকি। শুরুতে হয়তো বা এখন আমাদের স্যাররা ওপেন করেন না, কিন্তু আলটিমেটলি এটা ওপেন করার মতো একটা কেস, কখনো কখনো করতে হয়। তো ঠিক আছে, এগুলো হলো চিকিৎসা পদ্ধতি। এবং অপারেশন পরবর্তীতে আপনার মোরলেস আপনি 1 উইক 2 উইকস সর্বোচ্চ
আপনি ইনশাল্লাহ নর্মাল কাজে ফিরে যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার খাবার দাবারে কিছুটা রেস্ট্রিকশন দরকার। যেমন অপারেশন হয়ে গেল, আপনার তো আর গল ব্লাডার নেই, সেক্ষেত্রে আপনার সরাসরি পিত্তনালী দিয়েই আপনার পিত্তরসটা সরাসরি খাবারে পৌঁছাচ্ছে। ইন দ্যাট কেস আপনাকে একটু ফ্যাটি ফুড বা যেগুলো দুধ জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার বা এই ধরনের ভারী খাবার আপনাকে অল্প অল্প করে বারে বারে খেতে হবে, মাঝে মাঝে খেতে হবে। আপনি একবারে অনেক খাবার আর খেতে পারবেন না, সেক্ষেত্রে আপনার বদহজম হবে, আপনার ভালো মতো ডাইজেশন হবে না, সেক্ষেত্রে পেটটা আরও ফুলে থাকবে, কষ্ট হবে, বমি বমি লাগবে, অনেক ব্যাপার। ওই কারণে প্রথম দিকে একটু আমরা অ্যাভয়েড করতে বলি, তারপরে আস্তে আস্তে করে কোপ আপ করার জন্য অল্প অল্প করে বারে বারে খাওয়াটা ভালো। কারণ আমাদের কাছে রুগীরা কমপ্লেন করে, ফোন করে যে স্যার আমরা তো অপারেশন করলাম, অপারেশন করার পরে আমাদের একটু সমস্যা হচ্ছে, আমাদের পেটটা একটু ফুলে উঠছে বা সিমটম ইমপ্রুভ করছে না খুব একটা। তখন আমরা জিজ্ঞেস করি আপনি খাওয়া দাওয়া কীভাবে করছেন, তখন বলতেছে আমি তো নর্মাল খাচ্ছি। কিন্তু ওনারা মানে অল্প অল্প করে বারে বারে খাওয়ার যে ব্যাপারটা, এটা ওনারা আসলে তাদেরকে বলে দিতে হয়। এটা আসলে মানুষ জানবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমি মনে করি আপনাদের জানা দরকার। আর একটা ব্যাপার আছে, ইআরসিপি এখানে বলা আছে, কখনো কখনো যদি এরকম কন্ডিশন হয় যে গল ব্লাডার থেকে স্লিপ করে পিত্তনালীতে আটকায় গেছে, সেক্ষেত্রে আমরা গল ব্লাডার অপারেশনও করে দিলাম, সেক্ষেত্রে পেটটা যেন কাটা না লাগে, আমরা বাইল ডাক্ট যেন ওপেন করতে না হয়, ওই জন্য ইআরসিপি একটা প্রসিডিওর আছে, যেটা মুখের মধ্যে দিয়ে একটা নল ঢুকাই দেবে, দিয়ে ওই দিয়ে খাদ্যনালীর ভিতরে যে এই দিক দিয়ে একটা ফরসেপ দিয়ে স্টোনটাকে এই দিক দিয়ে মুখের ভিতর দিয়ে বের করে নিয়ে আসা। এটা খুবই এক্সপার্টাইজ, একটু ডিপেন্ডেন্ট, মানে খুব ভালো মানের এন্ডোস্কোপিস্ট হইতে হয়, প্লাস ইআরসিপি ট্রেনিং থাকতে হবে। 2 নম্বর একটা গুড ফ্যাসিলিটি, যেখানে ভালো ফ্যাসিলিটি আছে, পরবর্তীতে যে কোনো কমপ্লিকেশন হইলে যেন ম্যানেজ করা যায়। এরকম আমাদের দেশে অনেক বড় বড় হসপিটাল আছে যেখানে ইআরসিপি হয়। ইআরসিপিটা একটু কস্টলি প্রসিডিওর, এক্সপার্টিস ডিপেন্ডেন্ট, এবং সব জায়গায় হয় না। এবং আমার মনে হয় যাদের এই রকম ইকোনমিক্যালি কোনো প্রবলেম নেই এবং তাদের সিঙ্গেল স্টোন, ছোট স্টোন যেটা ইআরসিপি করে বের করে দেওয়া যাবে, তাদের সেম সেটিংয়ে সেম ডেটে প্রথমে ইআরসিপি করে স্টোনটা বের করে দিল, তারপর পরে দেখা গেল পরবর্তীতে ঘন্টা দুয়েক পর তার গলব্লাডার অপারেশন করে দেওয়া হলো। এটা একটা ডে কেস প্রসিডিওর। গলব্লাডার অপারেশন করে 1 থেকে 2 দিনের বেশি থাকার দরকার হয় না, আর কেটে করলে মিনিমাম 2 থেকে 3 দিন থাকতে হবে। এটাই হলো সুবিধা, যে ল্যাপারস্কোপি বা ফুটা করে অপারেশন করলে হসপিটাল স্টে, হসপিটালে থাকা অনেক কম, 24 ঘন্টার মধ্যেই সে বাড়ি চলে যেতে পারে। আমরা সাধারণত চেষ্টা করি 24 ঘন্টার মধ্যে বাড়ি পাঠিয়ে দেওয়া, আর না হলে খুব বেশি হলে 1 দিন রাখা। আর যদি কেটে অপারেশন করা হয় সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সে বেডে থাকবে, তাকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, সেক্ষেত্রে ওন্ড ইনফেকশনের চান্স থাকে। রোগীর মুভমেন্ট বা নর্মাল লাইফে ফিরে যেতে তাদের সময় লাগবে, মিনিমাম 2 to 3 উইকস অর মোর লাগতে পারে। পেশেন্টের যেখানে আমরা অপারেশন করছি সেই জায়গায় কাটার জায়গায় ব্যথা থাকতে পারে। তো তাই আমাদের দেশে এখন গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর হইল ল্যাপারস্কোপি, ফুটা করে সার্জারি, ল্যাপারস্কোপিক কোলিসিস্টেক্টমি। আর আদার্স এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড, হলো ল্যাপ কল বলি আমরা। এই অপারেশন এখন খুব অহরহ হচ্ছে আমাদের বাংলাদেশে এবং অল ওভার দি ওয়ার্ল্ড এটা হচ্ছে। এখন অন্যান্য দেশগুলোতে রোবোটিক সার্জারি, দ্যাট মিন্স রোবটের মাধ্যমে, রোবোটিক হ্যান্ডের মাধ্যমে অপারেশন করা হচ্ছে। আমাদের দেশে এটা এখনও শুরু হয় নাই, বাট কেউ কেউ পরীক্ষামূলকভাবে শুরু করেছেন। যেমন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সালেহিন স্যার, প্রফেসর সালেহিন, উনি ফার্স্ট রোবট এখানে নিয়ে এসেছেন এবং ওনারা অপারেশন করা শুরু করেছেন বলে আমি মনে করি, যদিও আমি এক্স্যাক্ট জানি না, বাট আমার মনে হয় শুরু হয়েছে। বা বিভিন্ন উন্নত দেশে, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, এখানে অলরেডি রোবোটিক সার্জারি হয়, এই অপারেশন রোবট দিয়েও করা যায়। ওকে, কেমন লাগলো আমার ভিডিও আজকে? তো আপনাদের যাদের গল ব্লাডারে পাথর হয়েছে বা ইনফেকশন আছে বা এই ধরনের সিমটম আছে, আপনারা ঘরে বসে থাকবেন না, অবশ্যই কোনো একজন সার্জন, সেটা হতে পারে জেনারেল সার্জন, একজন হেপাটোবিলিয়ারি সার্জন, অথবা আপনার এমনি সার্জিক্যাল অনকোলজিস্ট বলতে পারেন, এই ধরনের সমস্যা নিয়ে এই ধরনের প্রফেসর বা ডক্টর যারা কনসালটেন্ট আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আবারও বলছি, আমার চেম্বারের ঠিকানা
দি ম্যাক্স ডিজিটাল ল্যাব, মিরপুর 1 সনের মোড়। সেখানে আপনারা আসে আমার সাথে শরণাপন্ন হইতে পারেন। আমরাও অহরহ খুবই সুলভ মূল্যে এই অপারেশনগুলো করছি। তো এর সাথে শেষ করছি আজকের ভিডিও। এরপরে আমরা আরও কোনো সমস্যা নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।